কি ডক্টর ইউনূসের সরকারকে এখন আর মনে ধরছে না? তার উপদেষ্টাদের কাজকর্ম এখন তেমন আর পছন্দ হচ্ছে না? এখন মনে হচ্ছে এরা আসলে খুব একটা ভালো কাজ দেখাতে পারছে না? এই সবই যদি বাংলাদেশের বর্তমান হাল সম্পর্কে আপনার মনোভাবে একটুও চেঞ্জ এনে থাকে, তাহলে আপনি বুঝবেন যে বাংলাদেশে চলতে থাকা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের আপনি একজন সর্বশেষ শিকার, লেটেস্ট ভিকটিম। দূরের জানালার আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন এবং সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন। আওয়ামী লীগের দীর্ঘ শাসন কিংবা অপশাসনের রক্তাক্ত অবসানের পর বাংলাদেশে তৈরি হয়েছিল ব্যাপক আশাবাদ, তৈরি হয়েছিল এক ধরনের ইউফোরিয়া বা উচ্ছ্বাস। এই উচ্ছ্বাস ছিল নিজেকে নিয়ে, সমাজকে নিয়ে, দেশকে নিয়ে, যার অনেকটাই ছিল কঠিন বাস্তবতার বিপরীত। শেখ হাসিনার পতনের পর নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের সুযোগ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন তাদের সব সমস্যা বুঝি কালকেই দূর হয়ে যাবে। এটা সেই ইউফোরিয়ার প্রথম ধাপ। এটা যে শুধু স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির ছেলেমেয়েদের মধ্যেই আমি দেখতে পেয়েছি তা না। বয়সে যারা একটু বড় তারাও মনে করছেন বাংলাদেশ একটা নতুন যুগে পা দিয়েছে, সুতরাং এই সুযোগকে কাজে লাগাতে হবে। তবে আমাদের বয়সী যারা 1971, 1975, 1991 দেখেছেন, তারা কিন্তু একটু সতর্ক, কারণ তারা দেখেছেন ওই সময় যেসব পরিবর্তন এসেছিল তারপর থেকে বারবার মানুষের আশা ভঙ্গ হয়েছে, তাদের গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা বারবার করে ভেঙে চুরমার করা হয়েছে। সুতরাং সিঁদুরে মেঘ দেখলে ঘর পোড়া গরু তো একটু ভয় পাবেই। কিন্তু সেই ইউফোরিয়া, সেই উচ্ছ্বাস এখন অনেকখানি কেটে গেছে। কঠিন বাস্তবতা এসে উচ্ছ্বাসের জায়গাটি কেড়ে দিয়েছে। এরপর থেকে শুরু হয়েছে মনোজগতের লড়াই, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, আপনার মনোভাব পাল্টে দেওয়ার যুদ্ধ। সেটা কিভাবে ঘটেছে আসুন দেখা যাক। মনস্তাত্ত্বিক যুদ্ধ আসলে কি? মনস্তাত্ত্বিক লড়াই হলো আধুনিক যুদ্ধের এমন একটা স্ট্র্যাটেজি বা কৌশল যেখানে মিথ্যা তথ্য, মিথ্যা প্রচার এবং বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে মানুষের মন এবং আচরণকে প্রভাবিত করা হয়। এসব কাজে প্রচলিত মিডিয়া, খবরের কাগজ, টেলিভিশন ইত্যাদি যেমন ইউজ করা হয়, তেমনি করা হয় নানান ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম, ফেসবুক, টুইটার বা এক্স, হোয়াটসঅ্যাপ এবং বিশেষভাবে ইউটিউব। এসব কন্টেন্টের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষের মনে জুজুর ভয় তৈরি করে, মানুষের মনে মিথ্যা আশা জাগিয়ে আপনার আমার বিশ্বাস এবং মূল্যবোধকে প্রভাবিত করার জন্য সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের নানা কৌশল ব্যবহার করা হয়। মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে শত্রুপক্ষের মনোবল ভাঙা হয়, তাদের প্রতি জনমানুষের সমর্থন কমানো হয় এবং একই সঙ্গে নিজেদের অবস্থান আরো বেশি করে শক্তিশালী করা হয়। তাই সরাসরি লড়াই না করে এর জায়গায় মানসিক প্রভাব বিস্তারই এই মনস্তাত্ত্বিক যুদ্ধের মূল উদ্দেশ্য। তো বাংলাদেশে কিভাবে কাজ করছে এই মনস্তাত্ত্বিক লড়াই, আসুন সেটা দেখা যাক। জুলাই অভ্যুত্থানের বহু আগে থেকে শুরু হয় এই মনস্তাত্ত্বিক লড়াই। একদিকে রাষ্ট্রীয় মিডিয়ায় বিক্ষোভকারীদের জাতীয় শত্রু হিসেবে তুলে ধরে নানান ধরনের প্রচারণা চালানো হয়। সামাজিক মিডিয়ায় অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয় নানান রকম মিথ্যা তথ্য, মিথ্যা পোস্ট, মিথ্যা ভিডিও ইত্যাদি। এর পাল্টা হিসাবে তখনকার বিরোধী দল এবং নানান ধরনের সরকার বিরোধী গোষ্ঠী হাসিনা সরকারের দুর্নীতি এবং অত্যাচারের তথ্য প্রকাশ ও প্রচার করার মধ্য দিয়ে দেশের জনমতকে সংগঠিত করে এবং পরে জনমতকে সফলভাবে নিজেদের পক্ষে নিয়ে আসতে সমর্থ হয়। কিন্তু অগাস্ট পট পরিবর্তনের পর থেকে এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে ঝাঁপিয়ে পড়ে ইন্ডিয়ান মিডিয়া। বাংলাদেশে একটা ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিষ্ঠান রয়েছে যার নাম রিউমার স্ক্যানার। এই রিউমার স্ক্যানার গত বছরের শেষের দিকে একটি হিসাব প্রকাশ করেছিল। তাতে দেখা যাচ্ছে গত বছরের 12ই অগাস্ট থেকে 5ই ডিসেম্বর অর্থাৎ এই সময়টা পর্যন্ত মোট 49টা ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশের সম্পর্কে অন্তত 13টি মিথ্যা রিপোর্ট প্রচার করেছে। এর মধ্যে রিপাবলিক বাংলা ছড়িয়েছে সবচেয়ে বেশি ভুয়া খবর। অন্যদিকে হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ এবং জি নিউজের মতো প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমগুলো কিন্তু তাদের এডিটোরিয়াল নীতি নৈতিকতা বাদ দিয়ে এই কাজে যোগ দেয় বলে রিউমার স্ক্যানার অভিযোগ করেছে। তা কি ছিল এইসব প্রোপাগান্ডার বিষয়বস্তু? এর কিছু কিছু আপনাদেরও নজরে পড়েছে আই এম শিওর। যেমন পদত্যাগের প্রশ্নে শেখ হাসিনার ভুয়া চিঠির খবর যাচাই বাছাই ছাড়াই তারা প্রচার করে।
একটি ভিডিও প্রচার করে যেখানে একজন মুসলমান লোককে হিন্দু বানিয়ে তুলে ধরে মিথ্যাভাবে দাবি করা হয় যে তিনি তার নিখোঁজ ছেলেকে খুঁজছেন। প্রফেসর মোহাম্মদ ইউনূসের স্বাস্থ্য এবং তার রাজনৈতিক অবস্থান নিয়েও মিথ্যা প্রতিবেদন প্রচার করা হয়। উগ্রবাদী গোষ্ঠীগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সম্পর্কেও ভিত্তিহীন দাবি করা হয়। পাকিস্তান থেকে জাহাজের মাধ্যমে অস্ত্র পাচার হচ্ছে বলে মন গড়া দাবি করা হয়। চিটাগাংয়ে আইনজীবী সাইফুল ইসলামের হত্যার ভুল উপস্থাপনা করা হয়। এরকম আরো ভুরি ভুরি উদাহরণ রয়েছে। কিন্তু বাংলাদেশে দুর্গাপূজার সময় মুসলমান ভলান্টিয়াররা যে সারা রাত জেগে মন্দির পাহারা দিয়েছেন, এই ধরনের পজিটিভ খবরগুলো সযত্নে চেপে যাওয়া হয়। এসব ভুয়া খবর ঝড়ের ঝাপটার মতো একের পর এক আছড়ে পড়তে থাকে, যাতে মানুষের মন থেকে গণঅভ্যুত্থানের রক্তিম উচ্ছ্বাস, সেই রোজি ফিলিংসটাকে কমিয়ে আনা যায়, সেই আনন্দটাকে যথাযথ সম্ভব হালকা করে ফেলা যায়। বাংলাদেশের ভেতরে প্রো ইন্ডিয়ান গ্রুপস এবং দেশে বিদেশে আওয়ামী লীগের সমর্থকরা এসব ভুয়া কন্টেন্ট ওই সময়টাতে ব্যাপকভাবে শেয়ার করতে থাকে। এর পরপরই শুরু হয় বাংলাদেশের নতুন সরকার এবং বিভিন্ন উপদেষ্টার নেতৃত্ব এবং যোগ্যতা নিয়ে নানান গুজব। লক্ষ্য তাদের সক্ষমতাকে খাটো করে দেখানো এবং এদের নিয়ে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা শুরু হয়, যেটা এখনো চলছে। শুরু থেকে এসব ভুয়া খবর নিয়ে ইউনূস সরকারকে বেশ ব্যতিব্যস্ত থাকতে হয়। আর সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের এটাই দ্বিতীয় লক্ষ্য, যাতে সরকারটি ঠিকভাবে কাজ করতে না পারে, যাতে তাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে জাতির পক্ষ থেকে সেটা যেন তারা পালন করতে না পারে। প্রথম দিকে দেশের ভেতর থেকে ইউনূস সরকারের বিরুদ্ধাচারণ করে তেমন কোনো প্রচার প্রপাগান্ডা প্রায় ছিল না বললেই চলে। কিন্তু লক্ষ্য করবেন ইদানিং সেটা শুরু হয়েছে। বাংলাদেশে মিডিয়া স্বাধীনতা ফিরে আসার পর সেই সুযোগকে ডিসইনফরমেশন টুলস বা অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার শুরু হয়েছে। হাসিনা প্রশাসনের ঘনিষ্ঠ লোকজন নিজেদের ইউটিউব চ্যানেল চালু করছেন, যেখানে তারা নানান ধরনের মিথ্যা প্রচারণা চালাচ্ছেন, নানান ধরনের ভুয়া খবর, রিউমার ইত্যাদি সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করছেন। অতীত সরকারের প্রতি নতজানু এক শ্রেণীর সাংবাদিক ইদানিং বলতে শুরু করেছেন যে দেশে আসলে কোনো বাক স্বাধীনতা নেই। এমনকি জুলাই অভ্যুত্থানের নিহতদের সংখ্যা নিয়েও তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন। এই কাজটা করতে গিয়ে তারা বিষয়টাকে 1971 গণহত্যা শহীদের আসল সংখ্যার সঙ্গে সূক্ষ্মভাবে তুলনা করছেন। দেখবেন অন্যদিকে আবার কিছু কিছু ইউটিউবার একের পর এক বাংলাদেশের সামরিক বেসামরিক নানা প্রতিষ্ঠানের সমালোচনা করে কন্টেন্ট তৈরি করছেন। এদের লক্ষ্য হলো এসব প্রতিষ্ঠান সম্পর্কে মানুষের আস্থা যেন কমে যায়, মানুষের মনে যে আশাবাদ তৈরি হয়েছে, যে অপটিমিজম তৈরি হয়েছে, তার জায়গায় যেন তৈরি হয় পেসিমিজম বা হতাশা, যেন তৈরি হয় যে ঐক্যটা আমরা দেখেছি জুলাইয়ের পর থেকে, সেই ঐক্যটার মধ্যে যেন তৈরি হয় বিভক্তি। আমার একটা পেট থিওরি আছে, সেটা হলো বাংলাদেশের মানুষ অর্থাৎ অবিভক্ত ভারতের পূর্ববঙ্গ অঞ্চলের মানুষ এমনিতেই একটু অ্যান্টি এস্টাবলিশমেন্ট, অর্থাৎ সরকার বিরোধী। ক্ষমতায় যে শক্তি রয়েছে, ক্ষমতার আসনে বসে রয়েছে যে শক্তি বা যে দল বা যে মানুষ, তাদেরকে তারা ঠিক বিশ্বাস করে উঠতে পারেন না। এর একটা রাজনৈতিক পটভূমি রয়েছে। এই ভূখণ্ডের মানুষ নানান সময়ে বিদেশি শক্তির হাতে নানানভাবে নিগৃহীত হয়েছেন। সে কারণে মোগল আমলে তারা দিল্লির বিরোধিতা করেছেন, ব্রিটিশ আমলে তারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন। 47-এ দেশভাগের পর পাকিস্তান নিয়ে তাদের স্বপ্ন যখন ভঙ্গ হলো, তখন থেকে তারা পিন্ডির বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। 1971-এর পর স্বাধীন দেশের ভেতরে বিদেশি শক্তির তাবেদারদের বিরুদ্ধেও তারা প্রতিরোধ গড়ে তুলেছেন, যার সর্বশেষ প্রকাশ আমরা দেখলাম জুলাই অভ্যুত্থানের মধ্যে। সেই বিবেচনায় ইউনূস সরকারের প্রতি মানুষের এখন যে আস্থা দেখা যাচ্ছে, সেটাকেও টেম্পোরারি বা ক্ষণস্থায়ী হিসেবেই দেখতে হবে বলে আমি মনে করি। বাংলাদেশের মানুষ এখন চুপ করে দেখছেন, বোঝার চেষ্টা করছেন এই সরকারটি তাদের জন্য কি করছে, কতটুকু করছে এবং কেন করছে। আর সেই আস্থায় চিড় ধরানোর জন্যই চলছে মনস্তাত্ত্বিক লড়াই, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, যেটা ঘটছে আপনার মনের মধ্যে এবং আপনার আশেপাশে। দেখুন, বাঙালি হিসেবে আমাদের মধ্যে ধৈর্যের কিছুটা অভাব আগেও ছিল, এখনো আছে। আমরা চাই প্রফেসর ইউনূসের সরকার আমাদের সব সমস্যার রাতারাতি সমাধান করে দিবে। আমি এটা চাই, ওটা চাই, আর এখনই এই মুহূর্তে আমাকে সেটা করে দিতে হবে, এটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া।
কিন্তু যে কোনো পরিবর্তনের মধ্য দিয়ে নতুন কিছু পেতে হলে যে ধৈর্য ধারণ করতে হয়, তার জন্য যে সময়টুকু অপেক্ষা করতে হয়, তার জন্য যতটুকু ত্যাগ স্বীকার করতে হয়, আমরা কিন্তু সেটা করতে নারাজ। আর সে কারণেই দেখবেন মানুষ অস্থির হয়ে কথায় কথায় রাস্তায় নেমে আসছে, অবস্থান ধর্মঘট করছে। তারা মনে করছেন ঢাকার রাস্তাতেই সব সমস্যার সমাধান লুকিয়ে আছে, যেটা অবাস্তব। মানুষের মধ্যে এই অতিরিক্ত আশাবাদকে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের একটা টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমাকে যদি জুলাই অগাস্ট আন্দোলনের পেছনে একটি মাত্র আকাঙ্ক্ষার কথা উল্লেখ করতে বলা হয়, তাহলে আমি বলবো সংস্কারের আকাঙ্ক্ষা। বিভিন্ন খাতে সংস্কার নিয়ে অনেক কথা বলা হচ্ছে, বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে, কমিশনগুলো তাদের রিপোর্টও জমা দিয়েছে, কিন্তু এরপর কি হবে তা নিয়ে মানুষের মনে কোনো পরিষ্কার ধারণা নেই। কমিশনগুলোর সুপারিশ কে বাস্তবায়ন করবে, সেসব সুপারিশের কতটুকু বাস্তবায়ন করা হবে, ইউনূস সরকার কতটুকু করবে, আর নির্বাচনের পর নতুন সরকারই বা কতটুকু করবে, সে সম্পর্কে মানুষ অন্ধকারে রয়েছেন বলে আমার মনে হয়। বাংলাদেশে অপপ্রচারের জোয়ার প্রতিরোধে ব্যর্থতা, মনস্তাত্ত্বিক লড়াইয়ের মাধ্যমে মানুষের হৃদয় জয়ের ব্যর্থতা, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের ব্যর্থতা, সাধারণ মানুষকে এনগেজ না করা, তাদের সঙ্গে কনভারসেশন না চালানো, এর জন্য আমি দায়ী করব স্ট্র্যাটেজিক কমিউনিকেশন বা কৌশলগত যোগাযোগের অভাবকে। কিন্তু বাংলাদেশের সরকারের কোনো স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ডিপার্টমেন্ট নেই। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সহ বহু দেশের এই বিশেষ বিভাগটি রয়েছে। স্ট্র্যাটেজিক কমিউনিকেশন প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্যাপার না, এটা তথ্য মন্ত্রণালয়েরও ব্যাপার না। এটা সম্পূর্ণ আলাদা একটা স্পেশালাইজড সংস্থা, যেটা তৈরি হয় ব্রডকাস্ট সাংবাদিক, জনসংযোগ কর্মী, সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ, আইটি প্রযুক্তি বিশেষজ্ঞ, এমনকি সোশ্যাল সাইকোলজিস্ট বা সামাজিক মনোবিজ্ঞানের বিশেষজ্ঞদের দিয়ে। অনেকখানি স্বাধীনতা নিয়ে এই বিভাগটি কাজ করে থাকে। ওয়াশিংটনে হোয়াইট হাউসে কিংবা লন্ডনে 10 ডাউনিং স্ট্রিটের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ডিপার্টমেন্টের কাজ হচ্ছে সরকারের সবগুলো মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, বিভাগ এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে সরকার যে মেসেজটি, যে তথ্যটি জনগণের কাছে পৌঁছাতে চায়, যা কিছু জনগণকে জানাতে চায়, বোঝাতে চায়, সেগুলো তৈরি করা এবং খুবই দক্ষতার সাথে সেটা জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়া। তাই বাংলাদেশে এরকম একটি স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ডিপার্টমেন্টের খুবই প্রয়োজন রয়েছে বলে আমার মনে হচ্ছে। তা এই স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ডিপার্টমেন্ট না থাকলে কি হয়? সমস্যা হচ্ছে এটা না থাকার ফলে প্রতিদিনের খুচরা বাজারের পণ্য তালিকা এখন প্রধান উপদেষ্টার দফতর থেকে দেওয়া হচ্ছে, যেন এর চেয়ে জরুরি কোনো দায়িত্ব এই দফতরের নেই। ফলে যার যেটা কাজ না, তাকে এখন সেটাই করতে হচ্ছে। আর সে কারণেই আসল লড়াই থেকে সরকার দূরে সরে যেতে বাধ্য হচ্ছে এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের অবশ্যম্ভাবী পরিণাম হিসেবে মানুষের মন বিষে ওঠার একটা শঙ্কা তৈরি হয়েছে। এই বিশ্লেষণ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনি কমেন্ট বক্সে তা জানাতে পারেন। ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনার সমর্থন আমাকে আরো নতুন নতুন কন্টেন্ট তৈরিতে উদ্বুদ্ধ করবে। দেখা হবে আগামী আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।